আপনি কি জানেন কত সালে এই বধূ নির্যাতন আইন বিধি তৈরি হয়েছিল? এবং আপনি কি জানেন এটা যে এই 498-এ মূলত আপনার কি সাজা হতে পারে? কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি এই 498 অভিযোগ দায়ের করতে পারেন? এবং বধূ নির্যাতন করলে সেক্ষেত্রে কোন ধরনের সাজা হতে পারে? শুধু তাই নয়, সেই সাজার মেয়াদ কতদিন থাকতে পারে আপনি কি জানেন? আপনি কি এটা জানেন যে বিয়ের 7 বছর পরেও এই বধূ নির্যাতন মামলা করা যেতে পারে? কার কার বিরুদ্ধে মূলত বধূ নির্যাতনের মামলা হয়ে থাকে? যদি আপনার এগেনস্টে 498-এ অর্থাৎ বধূ নির্যাতনের মামলা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? কি পথ খোলা রয়েছে আপনার জন্য? আজকের 498 নিয়ে যাবতীয় বিষয় আমরা আলোচনা করব এবং তার পাশাপাশি এই 498-এর ব্যবহার এবং অপব্যবহার নিয়ে আইনজীবীরা ঠিক কী বলছেন, কতদিনের সাজা হবে, কতদিনে আপনি জামিন পেতে পারেন, পুলিশের এখানে কি ভূমিকা থাকতে পারে, এই যাবতীয় প্রশ্নের উত্তর সরাসরি আমরা আইনজীবীর মুখ থেকেই শুনব। আপনারাও শুনুন এই 498 কেন তৈরি হয়েছিল, কাদের জন্য তৈরি হয়েছিল এবং আজকের ডেটে এই 498-এর মুখ্য ভূমিকাটা কি থাকছে। 498 বা এখন নিউজ সেকশনে 85-86-এ অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে, এই বিষয়টা কিন্তু এখন আর নেই। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 498 কেস হলেই বা এই ধরনের কোনো অভিযোগ এলেই তৎক্ষণাৎ পুলিশ যার বিরুদ্ধে অভিযোগ এসছে তাকে অ্যারেস্ট করতে পারবে না। এখনো কিন্তু 498-এর কমপ্লেন নিতে পুলিশকে বারণ করা হয়। এই যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন্স, এটা পুলিশকেও ফলো করতে হবে। আপনি থানায় কমপ্লেন দিলে সেটা এফআইআর কনভার্ট করতে গেলে পুলিশের প্রাইমারি স্যাটিসফ্যাকশন লাগে। এই একটা কুলিং পিরিয়ড 2 মাসের সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। লিগ্যালি ম্যারিড ওয়াইফ হওয়া চাই, ঠিক আছে? লিগ্যালি ম্যারিড ওয়াইফের উপরে সে হয়তো অত্যাচার করছে, সেটা ধারাবাহিক হতে পারে। ধরুন একদিন, মানে এরকম একটা উদাহরণ দিচ্ছি, ধরুন স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক, ঝগড়া হলো, ঝগড়া হতে হতে স্বামী হয়তো স্ত্রীকে হয়তো একটা ধাক্কা মারলো, বা হয়তো রাগের মাথায় স্বামী যদি স্ত্রীকে একটা চড়ও মারে, এরকম উদাহরণস্বরূপ বলছি, সেটা কিন্তু 498-তে আসবে না। (1947) সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। 1950 সালে ভারতবর্ষে সংবিধান প্রতিষ্ঠিত হয় এবং এই সংবিধান প্রতিষ্ঠিত হওয়ার পরেই মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকারের কথা বলা হয়েছে সংবিধানে। বিভিন্ন অংশে সেগুলোকে ভাগ করা দেওয়া হয়েছে। মানুষের অধিকার কি রয়েছে, মানুষের দৈনন্দিন জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান কতটা সুরক্ষিত থাকবে, শিশুদের নিরাপত্তা নিয়ে কি থাকছে, নারীদের নিরাপত্তায় সংবিধান কোন কোন অধিকার দিয়েছে, অবশ্যই সে প্রসঙ্গে আসব। তার আগে একটু জানিয়ে রাখি, এই সংবিধান শুধুমাত্র তৈরি হয়েছিল নাগরিক সুরক্ষার স্বার্থে, কিন্তু সেই নাগরিক তারা কতটা সুরক্ষিত, বারবার এ প্রশ্নর উত্তর খুঁজে বেরিয়েছি, উত্তর কিন্তু আজও মেলেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে সুরক্ষার কথা বলা হচ্ছে, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে মহিলারা কতটা সুরক্ষিত, বিশেষ করে সেই সমস্ত মহিলা যারা বিবাহিত, বিবাহের পরেও যখন স্বামী মারা যান, বিধবা হয়ে যান, তারা কতটা সুরক্ষিত রয়েছে সারা ভারতবর্ষে। এবং সেই বিবাহিত মহিলারা তারা বিভিন্ন সময় শ্বশুর বাড়িতে লাঞ্ছিত শুধু নয়, অপমানিত, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, একের পর এক ঘটনা ঘটছে। এবং এই ঘটনার প্রবাহ যখন চলছে, সেই সময় অর্থাৎ 1983 সালে ভারতীয় দণ্ডবিধিতে যুক্ত হলো সংবিধানের 498A
অর্থাৎ 498A। এবং এই 498A এখানে বলা হয়েছে যে বিবাহিত মহিলাদের ওপর যেভাবে নারকীয় অত্যাচার, একদিকে পরিবার, বিশেষ করে স্বামীর পরিবারের কাছ থেকে যেভাবে তারা অত্যাচারিত হচ্ছে, কখনো পণের দাবিতে, কখনো মানসিক অত্যাচার, কখনো বা শারীরিক অত্যাচার, বিভিন্নভাবে তারা অত্যাচারিত হচ্ছে এবং সেই অত্যাচারিত জায়গা থেকে তাদেরকে রক্ষা করার জন্য সংবিধানে যুক্ত হলো 498A। এবং এই 498A যেখানে এই সমস্ত বিবাহিত মহিলাদের রক্ষা কবচ হিসাবেই ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তী সময় যেটা দেখা যাচ্ছে এটার প্রচণ্ড পরিমাণের অপব্যবহার শুরু হয়ে যায় এবং 498টাকে এতটাই মিসইউজ করা হয়েছে যেখানে দেখা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, শ্বশুর শাশুড়ি ছাড়াও ননদ দেওর থেকে শুরু করে যারা তো সেই বাড়িতে থাকছেন তারা তো বটেই, কিন্তু সেই বাড়িতে থাকছেন না, অন্য রাজ্যে বসবাস করছেন, তাদের নামও কিন্তু সেই 498-এ যুক্ত করে দেওয়া হচ্ছে। প্রতিহিংসার কারণেই এই 498টাকে এক প্রকার মিসইউজ করা হয়েছে এবং এই 498কে নিয়ে সুপ্রিম কোর্ট একাধিক পর্যবেক্ষণ দিয়েছে। বিভিন্ন রাজ্যের হাইকোর্টগুলো তারা বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশ তারা দিয়েছেন এবং বিভিন্নভাবে তারা পর্যবেক্ষণও করেছেন, কিন্তু এই 498A যেভাবে মিসইউজ করা হচ্ছে, যেভাবে অপব্যবহার করা হচ্ছে, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্টত তারা বুঝতে পেরেছে যে এই 498টা মূলত প্রতিহিংসা, অর্থাৎ যেখানে বনাবনি হচ্ছে না, যেখানে বনিবনা নেই, সেটা স্বামী হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, ননদ দেওর হতে পারে, ভাসুর হতে পারে, যখন বনিবনা হচ্ছে না তখন একটা থানায় গিয়ে কমপ্লেন ঠুকে দেওয়া 498A এবং সঙ্গে সঙ্গেই যেমন কথা তেমন কাজ, পুলিশ অ্যাকশান নিয়ে নিচ্ছে। পুলিশ পরিবার সমেত অর্থাৎ শ্বশুর বাড়ির পরিবার সমেত সবকেই জেলের মধ্যে বন্দি করে দিচ্ছে। কিন্তু কি অভিযোগ, এই অভিযোগের সত্যতা কতটা, পুরো বিষয়টাকে তদন্ত করা হতো না, কিন্তু সুপ্রিম কোর্ট বলছে না, আর হবে না এরকম। 498A যদি কমপ্লেনটা রেজিস্টার হয়, সেক্ষেত্রে প্রথম যে থানায়, ভারতবর্ষে যে কোনো রাজ্যের যে কোনো থানায় অভিযোগ জমা পড়ুক, সেই অভিযোগকে পূর্ণাঙ্গভাবে খতিয়ে দেখতে হবে এবং তার জন্য একটি কমিটি পর্যন্ত গড়ে দেওয়া হয়েছে। সেই কমিটি তারা খতিয়ে দেখবেন এবং নিম্ন আদালত সেই বিষয়টাকে আরও গভীরভাবে খতিয়ে দেখার পর নিম্ন আদালত যদি প্রয়োজন মনে করে যে এই 498-এর যে অভিযোগ, যে কমপ্লেন করা হয়েছে, সেই কমপ্লেনটা যথাযথ, এক্ষেত্রে পুলিশ যদি প্রয়োজন মনে করে তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু 498-এ কমপ্লেন হওয়া বা অভিযোগ জমা পড়ার সাথে সাথেই পুলিশ যে আগে যেভাবে গ্রেপ্তার করে নিতে পারত, এখন কিন্তু পুলিশ সেইভাবে গ্রেপ্তার করতে পারবে না, কারণ আইন, সুপ্রিম কোর্ট তার হাত বেঁধে দিয়েছে। এই 498 নিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোর যে হাইকোর্ট রয়েছে, বিভিন্ন সময় আগেও বলেছি, কিন্তু এ বিষয় নিয়ে কি অভিজ্ঞতা রয়েছে আইনজীবীদের মধ্যে আমরা কথা বলেছিলাম। এই 498 নিয়ে তার গুরুত্ব কতটা এবং তার পাশাপাশি তার অপব্যবহার কিভাবে হয়, সেই বিষয়গুলো আমরা জানতে পৌঁছে গিয়েছিলাম হাইকোর্টে এবং সেখানকার আইনজীবীরা ঠিক কি বলছেন সেটাও একবার শুনে নেব। শুনুন, তারা আলাদা আলাদা করে আইনজীবী, তারা প্রত্যেকেই বলছেন এই 498-এর গুরুত্ব এবং তার পাশাপাশি অপব্যবহার। 498A যেটা হয়েছিল, যে এর যে কনসেপ্টটা এসেছিল যে যারা আফটার ম্যারেজ গার্হস্থ যে হিংসা, সেখান থেকে ওমেনদের প্রোটেকশনের জন্য এই আইনটা তৈরি হয়। আমরা বিভিন্ন যে কেস হিস্ট্রি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 498A অনেক ক্ষেত্রে মিসইউজ হচ্ছে। মিসইউজ ইন দ্যাট সেন্স যে হয়তো আদৌ এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, সেখানে একটা মিথ্যে অভিযোগে তার ইনলসদের বা তার শ্বশুরবাড়ির ফ্যামিলিদের অনেকে অভিযুক্ত করা হচ্ছে এবং সেই বিচার প্রক্রিয়ার তাদেরকে ইনক্লুড করা হচ্ছে এবং সেক্ষেত্রে পুলিশি হ্যারাসমেন্ট, পরবর্তীকালে
দীর্ঘদিন কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে, তারপরে হয়তো তারা সেখান থেকে রিলিফ পাচ্ছে। এই যে 498 এটা এখন 85 যে 86 বিএনএস হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে আমরা এই বিভিন্ন কমপ্লেনকে বারবার যখন এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তার কোয়াশিং অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 498টা কিভাবে মিসইউজ হয়েছে। অতি সম্প্রতি যে বানসালের যে মামলা যেটা হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন যেটা আছে, সেখানে বলা হয়েছে যে 2 মান্থের কুলিং অফ পিরিয়ড, অর্থাৎ একটা অভিযোগ এলেই তৎক্ষণাৎ পুলিশ যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদেরকে অ্যারেস্ট করতে পারবে না, বিষয়টা খতিয়ে দেখতে হবে, অথবা এটাকে ফ্যামিলি ওয়েলফেয়ার যে কমিটি সেট আপ হয়েছে সেই কমিটির কাছে এটাকে পাঠাতে হবে। তারা দেখবে যে আদৌ এই ধরনের ঘটনাটা ঘটেছে কিনা। এর পরেও যদি দেখা যায় যে স্পেসিফিক যে অ্যালিগেশন, সেই স্পেসিফিক অ্যালিগেশন বা প্রুফ অফ ক্রুয়েলটি থাকে, তাহলে কিন্তু পুলিশ ব্যবস্থা নিতে পারবে। 498 বা এখন নিউজ সেকশন 85-86-এ অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে, এই বিষয়টা কিন্তু এখন আর নেই। তাহলে আমরা যে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেই অবজারভেশনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বধূ নির্যাতন, এই যে কেস বিভিন্নভাবে যে মিসইউজ হয়েছে, সেখান থেকে একজন ইনোসেন্ট যে এই ঘটনার সাথে যুক্ত নয়, তাকেও কিন্তু এই মামলায় অন্তর্ভুক্ত করে তাকে হ্যারাসমেন্ট করানোর জন্য অনেক মামলা হয়েছিল, সেখান থেকে তারা রিলিফ পাবে। আমার এই অভিজ্ঞতা থেকে একটা কেসে আমি দেখেছি যে একটা 498 কমপ্লেন করা হয়েছে, সেখানে যে ইনলজ বা তার হাজবেন্ডের যে সিস্টার, সে বোম্বেতে থাকে, অথচ কেসটা কলকাতায় ফাইল হয়েছে। এমনকি যখন ম্যারেজ সেরিমনি হয়, সেখানে কিন্তু সেই তার সিস্টার কিন্তু প্রেজেন্ট ছিল না। অর্থাৎ যে বধূটি নির্যাতিতা, সে যে অভিযোগটা করেছেন, তার সাথে তার হাজবেন্ডের যে সিস্টার বা যে বোন, তার কোনোদিন দেখা সাক্ষাৎই হয়নি, অথচ তাকে কিন্তু এই বধূ নির্যাতন কেসে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে একজন অ্যাকিউজড বানানো হয়েছে। এবং সেখানে যে যখন চার্জশিট ফাইল হয়েছে, সেখানে দেখানো হয়েছিল যে তার বোনের যে টেলিফোনিক ইনস্ট্রাকশন, সেই ভিত্তিতে তাকে নির্যাতন করা হতো। তো সেটা একটা ভেগ অ্যালিগেশন, সেই ভিত্তিতে কিন্তু সেই 498 কেসটা খারিজ হয়ে যায়। কিন্তু এই যে বোনটি, তাকে দীর্ঘদিন তাকে কোর্টে দ্বারস্থ হতে হয় এবং সে বিচার প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হয়। এই বিভিন্ন ধরনের এই সমস্যা যেগুলো বারবার আমরা দেখেছি, সেখান থেকে সুপ্রিম কোর্ট একটা রিলিফ দিতে চেয়েছে, যে একটা লকিং পিরিয়ড করা হয়েছে, যে সেই পিরিয়ডের মধ্যে যদি অভিযোগ আসে সেটাকে খতিয়ে দেখতে হবে। বা এর আগেও একটা প্রপোজাল এসেছিল আমাদের সুপ্রিম কোর্টের এক্স চিফ জাস্টিস, উনি দিয়েছিলেন যে একটা ডিস্ট্রিক্ট লেভেলের একটা কমিটি তৈরি করা হবে, তারাই আগে ডিসিশন নেবে তদন্ত করে যে এই ধরনের বধূ নির্যাতনের কোনো ঘটনা ঘটেছে কিনা, তারপরেই পুলিশ স্টেপ নিতে পারবে। বানসাল কেসে কিন্তু আরেক ধাপ এগিয়ে গিয়ে সেখানে একটা গাইডলাইন্স বেঁধে দিয়েছে যে অভিযোগ এলে লক পিরিয়ড থাকবে 2 মান্থে, এর মধ্যে ওয়েলফেয়ার কমিটি দেখবে বা এখানে যে ক্রুয়েলটি বা কোনো ইনজুরি রিপোর্ট বা এভিডেন্স আছে কিনা, সেটা খতিয়ে দেখেই আগাম নোটিশ হবে, তার ভিত্তিতেই কিন্তু কেসটা স্টার্ট হবে। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 498 কেস হলেই বা এই ধরনের কোনো অভিযোগ এলেই তৎক্ষণাৎ পুলিশ যার বিরুদ্ধে অভিযোগ এসছে তাকে অ্যারেস্ট করতে পারবে না। এই যে লেটেস্ট যে অবজারভেশনটা সুপ্রিম কোর্টের থেকে এসছে, সেটা হচ্ছে এলাহাবাদ হাইকোর্টের একটা ডিসিশন। সেই ডিসিশনের ভিত্তিতে এই মামলাটা, যে শিবাঙ্গী বানসালের যে দায়ের করা মামলা ছিল, সেখানে
এলাহাবাদ হাইকোর্ট একটা গাইডলাইন্স বেঁধে দিয়েছিল, সেটা চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন যে বেঞ্চ, সেই বেঞ্চে যে লেটেস্ট অবজারভেশন দিয়েছে সেখানে এইগুলো বলা হয়েছে যে এলাহাবাদ হাইকোর্টের ডিসিশনটা ঠিক আছে, এবং সেই যে লকিং পিরিয়ড যে 2 মাসের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে না, বা অথবা যে গাইডলাইন্সগুলো আছে, যেমন কারো এগেনস্টে অভিযোগ আনলেই তাকে অ্যারেস্ট করা যাবে না, তাকে খতিয়ে দেখতে হবে, দরকার হলে ওয়েলফেয়ার কমিটির কাছে এটাকে পাঠাতে হবে, এবং ওয়েলফেয়ার কমিটি এটার চিন্তাভাবনা করে দেখবেন যে এই গারস্থ হিংসাটা হয়েছে কিনা, বা যদি কোনো ক্রুয়েলটি থাকে তার কোনো প্রুফ বা এভিডেন্স আছে কিনা, বা কোনো ধরনের ইনজুরি আছে কিনা, এগুলো দেখার পর পুলিশ সেটা তদন্তটা আগেই নিয়ে যেতে পারবে বা তার নোটিশ দিতে পারবে এবং তাকে গ্রেপ্তার করতে পারবে। তো এই যে লেটেস্ট গাইডলাইন্স থেকে যারা মিথ্যা কেসে অভিযুক্ত বা মিথ্যা কেসে যারা অভিযুক্ত হয়ে কোর্টে দ্বারস্থ হতে হচ্ছে, তাদের কাছে অনেকটাই নিশ্চিন্ত হওয়া যাবে, কারণ অভিযোগটা যদি ভিত্তিহীন হয় তাহলে এই মামলায় তারা জড়িয়ে পড়বে না, এবং পুলিশ যে একটা অগ্রণী ভূমিকা নেয় বা অনেক সময় ওভার অ্যাকশন করে, যে একটা অভিযোগ পাওয়া মাত্র কোনো কিছু খতিয়ে না দেখেই তার ইনলজের বাড়ি থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে আসে বা তাদেরকে গ্রেপ্তার করে, সেই বিষয়টা থাকছে না। কারণ এই যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন্স, এটা পুলিশকেও ফলো করতে হবে এবং ইনভেস্টিগেশনটা প্রপারলি করতে হবে, যে আদৌ এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা আগে তদন্ত করেই তারপরে কিন্তু কেসটার অগ্রগতি করতে হবে, এবং তাদেরকে নোটিশ দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কেসটাকে স্টার্ট করতে হবে। প্রথম একটা জিনিস, 498 একটা আলাদা সেকশন ধারা, এবং 498A আর একটা আলাদা ধারা, দুটোই হচ্ছে ভারতীয় মানে দণ্ডবিধি বা ইন্ডিয়ান পিনাল কোড, যেটা আমাদের নতুন বিএনএস যেটা এসছে সেটা নতুন সেকশন এসছে, সেটা আমার এখন এই মুহূর্তে বলতে পারবো না। তো আপনাকে প্রথম দেখতে হবে 498টা কি। 498টা হচ্ছে এইরকম যে আপনি কোনো বিবাহিত মহিলার উপরে কোনো মানে ইন্টাইস করছেন বা অত্যাচার করছেন ফর ইলিসিট রিলেশন, এটা হচ্ছে 498। আর যেটা বহুল প্রচলিত, যেটা 498A, যেটা আমরা বলে থাকি গৃহবধূ নির্যাতন। তো আমাকে প্রশ্ন করেছেন যে গৃহবধূ নির্যাতনে 498 এটা মিসইউজ হচ্ছে কি হয়নি। দেখুন, আমি একটা কথা বলি, আমি প্র্যাকটিস করছি ধরুন 1995 থেকে, তখন থেকে 498A দেখে এসেছি। তখন যে গুরুত্বটা 498 ছিল, সত্যি কথা বলতে কি 498 এর গুরুত্বটা আজকে অনেক কমে গিয়েছে। যদি বলেন কেন, 498 যখনই একটা কেউ করছে 498A, আমি এ কথা বলবো না যে গৃহবধূ নির্যাতন হয় না, সব কেসই হয়তো মিসইউজ হচ্ছে, সে কথাও বলবো না। নিঃসন্দেহে কিছু কিছু জেনুইন কেস আছেই, কিন্তু দেখা যায় যে 498A আপনি যখন স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, দেখা গেল যে স্বামী হয়তো তার মানে ওয়াইফের উপরে, স্ত্রীর উপরে, মানে 498 একটা জিনিস জেনে নেবে, লিগ্যালি ম্যারিড ওয়াইফ হওয়া চাই। ঠিক আছে, লিগ্যালি ম্যারিড ওয়াইফের উপরে সে হয়তো অত্যাচার করছে, সেটা ধারাবাহিক হতে পারে। ধরুন একদিন, মানে এরকম একটা উদাহরণ দিচ্ছি, ধরুন স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক, ঝগড়া হতে হতে স্বামী হয়তো স্ত্রীকে হয়তো একটা ধাক্কা মারলো, বা হয়তো রাগের মাথায় স্বামী যদি স্ত্রীকে একটা চড়ও মারে, উদাহরণস্বরূপ বলছি, সেটা কিন্তু 498তে আসবে না। 498 আপনাকে দেখতে হবে ধারাবাহিকভাবে আপনি তাকে ফিজিক্যালি এবং মেন্টালি, শুধু যে ফিজিক্যালি মারধর করছেন বা এটা সেটা নাও হতে পারে, মেন্টালি টর্চার করছেন। মেন্টালি টর্চার যেমন ধরুন তার সঙ্গে আপনি কথা বলেন না, তার সঙ্গে স্বামী স্ত্রীর ঠিক সম্পর্ক রাখেন না, হয়তো তাকে দুবেলা মানে খেতে দেন না, এগুলো হচ্ছে আপনার পরে আপনার মানে মেন্টাল টর্চার উপরে। এই যে মেন্টাল টর্চার উপরে যেগুলো আছে সেগুলো বলবো না যে নেই, নিশ্চয়ই আছে, কিন্তু দেখা যায় যে কোনো গৃহবধূ যখন 498 করছেন, সে যে কারণেই কারণ হোক, যা নিজের ইচ্ছায় বা কারুর দ্বারা, মানে অন্যের কারুর দ্বারা, অর্থাৎ তার বাবা মা দ্বারা পরিচিত হয়ে, তার দেখা গেল যে তার শ্বশুর শাশুড়ি, ইভেন দেখা যায় যে মানে হয়তো একটা মানে তার ননদ যাকে বলে আর কি, মানে স্বামীর বোন ননদ, সে হয়তো বিবাহিতা, তারও ছেলে মেয়ে আছে, সে থাকে 40 কিলোমিটার দূরে, তাকেও জড়িয়ে দেওয়া হলো। দেখা যায় গোটা সমস্ত কিছু জড়িয়ে দেওয়া হলো, যার ফলে যে দেখা যায় যে মিসইউজ নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় হচ্ছে, যার ফলে দেখবেন আজকাল সুপ্রিম কোর্টে এর উপরে অনেকটা লিলিয়েন্ট ভিউ নিয়েছে, মানে সহজ ভিউ, মানে হালকাভাবে দেখা যায়। অন্যান্য মানে সমস্ত দড়াবে কেন, সেরকম হাইকোর্টেও দেখা যায় যে হাইকোর্টের জজেরা, ইভেন আপনার ডিস্ট্রিক্ট কোর্টে মানে যারা মানে জজ সাহেবরা আছেন, তারাও দেখা যায় যে একটা লিলিয়েন্ট ভিউ এই সম্বন্ধে, বিশেষ করে ইনলজদের সম্বন্ধে নেওয়া হয়, এবং স্বামীদের সম্বন্ধে খুঁটিয়ে দেখা হয় যে সত্যিকারের এটা জেনুইন কিনা। সুপ্রিম কোর্টে শুধু 498A না, আমি একটা কথা বলি, সুপ্রিম কোর্টের লাস্ট যেটা পর্যবেক্ষণ হচ্ছে, যেসব ভারতীয় দণ্ডবিধি এখনই বলি, বিএনএস যেটা এখন বর্তমানে 7 বছর বা তার কমে যে পানিশমেন্ট আছে, সেগুলোতে ইমিডিয়েট আপনি তাকে অ্যারেস্ট না করে
তাকে আপনি 41A CRPC, আগেকার সিআরপিসি নোটিশ করবেন, তাকে মানে ইনভেস্টিগেশনের নোটিশ করবেন, তাকে প্রশ্ন করবেন, প্রশ্ন করার পরে নোটিশ করবেন যে যদি দেখা যায় যে তাকে অ্যারেস্ট করার প্রয়োজন আছে, তার একটা চেক লিস্ট আছে, সেটা বানাবেন যে এই কারণে তাকে অ্যারেস্ট করবো, আদারওয়াইজ অ্যারেস্ট করবেন না। এটা শুধু 498 না, সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু তার এটা তো রিসেন্ট এসছে, ধরুন আমার কেসটা মনে পড়ছে না, আপনার কেসটা অর্ণব কি নাম এরকম আছে, এই কেসটাতে প্রথম এসেছিল। হ্যাঁ, অন্বেষ কুমার, ইয়েস, অন্বেষ কুমারে এসেছিল। তারপরে অনেকগুলো জাজমেন্ট এসেছে, কিন্তু তার আগেও কিন্তু 498 এর উপর এরকম জাজমেন্ট সুপ্রিম কোর্ট বা বিভিন্ন হাইকোর্ট বলেছেন যে এরকম দেখা উচিত যে সত্যিকারের ইনলস যারা আছে তাদেরকে কোনো প্রকারভাবে মিসইউজ করে করা হচ্ছে কিনা। শুধু 498A না, 498 এর সঙ্গে একটা রিলেটেড সেকশন আছে, যেমন 306, অর্থাৎ নির্যাতনের ফলে সে হয়তো মানে সুইসাইড করেছে, বা 304B, যেমন ধরুন নির্যাতনে বা মানে ডাউরি যেটা বলে যে আপনি ডাউরি পাননি বলে সে সুইসাইড করেছে, সেখানেও আছে, সেখানেও কিন্তু সেম ভিউ নেওয়া হয়। আমি আমার একটা রিসেন্ট কেস বলি, যে বীরভূমের কেস, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সে ভদ্রমহিলা একজন মানে জেল কনস্টেবল, তার বিয়ে হয়েছে আপনার 13 বছর আগে, তার 2টো বাচ্চা আছে, তার মানে বড় বাচ্চাটার বয়স হচ্ছে 10 না 11 বছর, সে থাকে ঘটনাস্থল থেকে 30 কিলোমিটার দূরে, তাকে পর্যন্ত জড়িয়ে বলা হয়েছে যে এ অত্যাচার করতো। কেন অত্যাচার করতো? সে মাঝে মধ্যে বাপের বাড়ি আসতো। আরে বাবা, মেয়ে বাবার বাড়ি আসবে না তো কোথায় যাবে? সে তো বাবার বাড়ি আসবেই, তাকে পর্যন্ত জড়ানো হয়েছে। আমি অ্যান্টিসিউটিভেল করেছিলাম, যাই হোক সে অ্যান্টিসিউটিভেলও অ্যালাউ হয়েছে। মানে হাইকোর্টের উদাহরণ আমি বলতে পারি যে 498A দেখা গেল ইনলসে অনেক দূরে থাকে, তার এগেস্টে হয়েছে, সে এখানে কোয়াশিং প্রসিডিং এসছে, তার এগেস্টে প্রসিডিংটাও কোয়াশ করে দেওয়া হয়েছে। এইটা আইনি সুরা। তাছাড়া তো কোনো আইনি সুরা এই মতন কাউকে তো আইন দিয়ে কাউকে কোনো কিছু অ্যালিগেশন ফলস ইমপ্লিকেট তা আটকানো যায় না। দেখুন, 498 ডেফিনেটলি যে পারপাসের জন্য তৈরি করা হয়েছিল সেটা ইউজের থেকে মিস ইউজে বেশি আমাদের নজরে এসছে। আচ্ছা, নজরে এসছে বলেই আইনের যে ব্যাখ্যাটা সেটা দিন দিন সুপ্রিম কোর্ট যে লেটেস্ট আমরা জানি যে 25 সালে যেটা বলে দিয়েছে যে আজকে কেউ যদি কোনো একটা কেস করে তাহলে তাকে 2 মাস কুলিং পিরিয়ডও সুপ্রিম কোর্ট বলে একটা টাইম ফ্রেম দিয়ে দিচ্ছে। মানে আপনি গেলেই অ্যারেস্ট করতে পারবেন। কেন বলছি, যেটা আপনি বললেন, আমার নিজস্ব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাকে বলছি। যেটা বললেন এটা দীর্ঘদিন ধরে মিস ইউজ হয়েছে। কেন? আমার একটা মক্কেল, তার ওয়াইফ তার এগেন্সটে 498 করে, এবং তখন যেটা নিয়ম ছিল 498 মানে সে মার্ডার রেপের থেকেও বড় একটা ক্রাইম ছিল। সঙ্গে সঙ্গে সে অ্যারেস্ট হয়ে যায়, এবং সে অ্যারেস্ট হওয়ার পর তার বৃদ্ধ বাবা মা এবং তার এক বোন সবাই অ্যারেস্ট হয় ইনিশিয়ালি। এবং তার এক যে দাদা, সে আমাদের ভারত সরকারের চাকরিরত ছিলেন, উনি দিল্লিতে থাকতেন। তো যা হয় স্বাভাবিক, যদি বাড়িতে এরকম একটা বড় ক্রাইসিস হয়, তার দাদা যেখানে কোনো লেনাদেনা ছিল না, সে কিন্তু সেই দিল্লি থেকে, সদর দিল্লি থেকে কলকাতায় আসে, এবং এফআইআর সে নেম অ্যাকিউজ ছিল, উইদাউট এনি প্রুফ যে সে আদৌ সেখানে যখন ঘটনাটা ঘটছে, বা একটা তো কজ অফ অ্যাকশন বলে ক্রিমিনাল মামলার বিষয় থাকে যে কখন ঘটনাটা ঘটলো, সে কজ অফ অ্যাকশন ব্যাখ্যা না ব্যাখ্যা কিছু না দেখে, তখনকার যে প্রচলিত সিস্টেম ছিল তার মধ্যে উনি দিল্লি থেকে এসেছিলেন নিজের পরিবারকে রক্ষা করার জন্য, উনি অ্যারেস্ট হয়ে গেলেন। এবং উনি যেহেতু সরকারি কর্মচারী ছিলেন, আমার এখনো খেয়াল আছে উনি প্রায় আপনার 53 দিন না 54 দিন পর বেল পেয়েছিলেন। ওনার দাদা, যে এই কলকাতায় থাকতেনই না, চাকরি সূত্রে দিল্লিতে থাকতেন, তার ফলশ্রুত কি হলো, তার সরকারি চাকরি থেকে সে বরখাস্ত হয়ে গেল। তো এর থেকে বড় এক্সাম্পল আপনাকে আমি কি দেবো? একটা ঘটনা যেটা কলকাতাতে ঘটলো, সেই ফ্যামিলি যার সঙ্গে ঘটলো, সে যে স্বামী, সে তো অ্যারেস্ট হয়েছিল, তার মা বাবা বোন অ্যারেস্ট হলো, তার যে দাদা, যে কলকাতায় কোনোদিন ছিলই না, চাকরি সূত্রে সে দিল্লিতে থাকতো, সে দিল্লি থেকে এলো, এবং যেহেতু তার নামেও এফআইআর নথিভুক্ত হয়েছিল, পুলিশ থেকে অ্যারেস্ট করলো, সে 53 দিন জেল খাটলো, 53 দিন পর যখন বেরোলো, তার যে চাকরি সেটাও সে পেতে তার অনেক কাঠখড় পুড়ে লড়াই করে সে চাকরি এলো। তাহলে আলটিমেটলি এর থেকে খারাপ সিচুয়েশন তো কিছু হতে পারে বলে আমার মনে হয় না। এটা প্রতিহিংসা, কারণ তখন যে সিস্টেমটা ছিল, যদি আপনি কোনো একটা কমপ্লেন করতেন, তাহলে আমরা কি জানি এখন যে সুপ্রিম কোর্ট একটা কুলিং পিরিয়ডের ঘটনা বলছে, কেন বলছে? যে একটা ঘটনা ঘটলেই, এবং সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট করে বলে দিয়েছে যে আপনার ওয়াইফ যদি আপনার নামে কোনো অভিযোগ করে, সেটার উপর দাঁড়িয়ে কিন্তু কোনো কোর্ট আপনাকে শাস্তি ঘোষণা করতে পারবে না। অর্থাৎ আপনাকে যদি শাস্তি দিতে হয়, তাহলে এভিডেন্স ওখানে জোগাড় করতে হয়। মানে আপনার ওয়াইফ বললো যে আপনি অত্যাচার করেছেন, এটার উপরে আগে যথেষ্ট ছিল সেই স্বামীর কনভিকশনের জন্য, সুপ্রিম কোর্ট বলেছে না, এটা ভুল, সেই ওয়াইফকে তাহলে উইথ সাক্ষী প্রমাণ দিতে হবে, মানে আরো সাক্ষী দিতে হবে যে না, এই ঘটনা আদৌ ঘটেছিল, যেটা আগের সিচুয়েশন ছিল না।
এই জায়গাটা আপনাকে কেন ব্যাখ্যা দিতে চাইছি যে একসময় এটাকে এমনভাবে মিসইউজ হয়েছে, কারণ দেখুন ঘটনা কি ঘটেছে না ঘটেছে তার জন্য বিচার ব্যবস্থা আছে, ট্রায়াল ব্যবস্থা আছে, আজকে কোর্ট আইন আদালত আছে, কিন্তু প্রথমেই আমরা সামাজিকভাবে আমাদের সামাজিক ন্যায় বিচার তো থাকছিল না। কোনো একটা ঘটনা ঘটলেই যদি আজকে কাউরি ওয়াইফ গিয়ে থানায় গিয়ে কমপ্লেন করতো, আর যদি থানা প্রাইম অফিস স্যাটিসফাইড 498 দিত, তাহলে তাকে যেভাবে খোঁজা হতো বা তাকে যেভাবে হ্যারাস করা হতো, তাতে আমার মনে হয় না কোনো মানে মার্ডারের আসামিকে ওইভাবে খোঁজা হয়েছে। এই দিনও কিন্তু আমরা দেখেছি। আজকে এটা যেহেতু আপনাকে প্রথম আপনি প্রশ্ন করলেন যে ইউজ আর মিস ইউজ, আজকে এত বেশি মিস ইউজ হয়েছে বলে কিন্তু আজকে কোর্ট ধীরে ধীরে তার যে কোর্টের কাছে দেখুন বিচার ব্যবস্থার কাছে আজকে নথি এসছে, তথ্য এসছে, সেই জন্য 498টা কিন্তু সেই গুরুত্ব হারিয়ে ফেলেছে। এবং তাতে একটা সাইড এফেক্টও আছে, যারা অ্যাকচুয়ালি ভিকটিম 490 তারা তো আজকে এই জায়গায় পড়ে যাচ্ছে। তাহলে কোনো আইন যদি তার ইউজের থেকে যদি বেশি মিস ইউজ হয়, তাহলে কিন্তু এই একটা জায়গায় আমাদের ব্লক হয়ে যাচ্ছে। তাহলে ভবিষ্যৎ ভবিষ্যৎ হচ্ছে যেটা এখন যেটা বারবার আমি বলবো, যেটা আমাকে সুপ্রিম কোর্ট যেটা নির্ধারণ করে দিয়েছে, ভবিষ্যৎ একটাই যে আপনারা আগে প্রমাণ করুন সঠিকভাবে যে এই ঘটনা ঘটেছিল। যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে কোনো শাস্তি নেই। এখনো কিন্তু 490 কমপ্লেন নিতে পুলিশকে বারণ করা হয়। কি বলা হয়েছে, যদি কোনো আজকে ওয়াইফ 490 কমপ্লেন করে তাহলে সুপ্রিম কোর্ট 2 মাস সময় বেঁধে দিয়েছে। তার মানে পুলিশ প্রশাসন সেটা বিচার করবে এবং তার তথ্য প্রমাণ জোগাড় করবে এবং দেখবে একটা প্রাইমা ফেসি। আমরা সবসময় জানি আমাদের যে ক্রিমিনাল ভারতবর্ষের আইন, তাতে পুলিশের অফিসার যিনি, ওনার একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আছে। উনি যদি স্যাটিসফাইড হন তাহলেই কমপ্লেন নেওয়া হয় বা এফআইআর করা হয়। আপনি থানায় কমপ্লেন দিলে সেটা এফআইআর কনভার্ট করতে গেলে পুলিশের প্রাইম অফিস স্যাটিসফ্যাকশন লাগে। এই একটা কুলিং পিরিয়ড 2 মাসের সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। কিন্তু সব পুলিশ তো সমান নয়, সব পুলিশ সমান নাই বলে তো এই প্রবলেমটা। তাহলে আপনাকে কি বললাম, ইউজের থেকে বেশি মিসইউজ কেন হয়েছে? মিসইউজ বেশি হওয়ার কারণ তো হচ্ছে যে আজকে যখন আমরা 498 এর আগে কমপ্লেন করতাম, পুলিশ প্রশাসন দায়িত্ব নিত না। তাদের বক্তব্য 498 মানে বিভৎস বড় একটা ক্রাইম, তার হাজবেন্ড ওয়াইফ যার যার নামে কমপ্লেন পাচ্ছি, মানে ছেলে, ছেলের মা, ছেলের বাবা, ছেলের কাকা, ছেলের যত আত্মীয় আছে, এফআইআর নাম অ্যাকিউজ, তোলো, জেলে ভরে দাও, এটাই আমার দায়িত্ব। কিন্তু আইন তখনও কিন্তু এটা ছিল না। এখন এই জন্য সুপ্রিম কোর্ট কুলিং পিরিয়ডটা ব্যাখ্যা করে দিয়েছে যে তুমি 2 মাস আগে পুরো জিনিসটা বিষয়টা খতিয়ে নাতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেবে, এবং সেটাও তোমাকে ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে যে তুমি 2 মাসে কি পেলে। এটা কেন করা হয়েছে? আপনি যে কথাটা বললেন, পুলিশ প্রশাসন যদি তখন তার পুরো দায়িত্ব পালন করতো তাহলে এটা মিসইউজ হতো না। কিন্তু যেটা হয়, সামাজিক একটা প্রেশার, 498-এ ঊর্ধ্বতর কর্তৃপক্ষ বলবে তুমি 498-তে কেন কিছু করনি। এই সব ব্যাখ্যায় আমরা যাব না। 498-এ কমপ্লেন হয়েছে, আমরা পেয়েছি, হাজব্যান্ডকে পেয়েছি, হাজব্যান্ডের বাবা পেয়েছি, মা পেয়েছি, ভাই বোন যা পেয়েছি সবাইকে জেলে ভরে দাও। এটা তো বিচার হতে পারে না। তাহলে এটা মিসইউজই ম্যাক্সিমাম হয়েছে। সেই জন্য আজকে সুপ্রিম কোর্ট এই যে আপনাকে পদক্ষেপগুলো ধীরে ধীরে বলে দিয়েছে, সেই ব্যাখ্যাটা এই কারণে এসছে যে 498 হলে তোমাকে একটা কুলিং পিরিয়ড দিতে হবে, কুলিং পিরিয়ড পুরো তদন্ত হবে, তদন্ত রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে হবে, ম্যাজিস্ট্রেট যদি স্যাটিসফাইড হয় না ইনগ্রিডিয়েন্টস অফ 498 আছে, তাহলেই কিন্তু অ্যাকশন হবে, নইলে হবে না। পুলিশ শেষ কথা নয়, পুলিশ শেষ কথা নয়। এই যে পুলিশের হাতে যে ক্ষমতা দেওয়া ছিল বা তাদের যে প্রাইম অফিসের স্যাটিসফ্যাকশনটা, কারণ আপনি প্রাইম অফিসে কিভাবে স্যাটিসফাইড হবে সেটা তো আপনার উপর নির্ভর করছে। ওরা তো স্যাটিসফ্যাকশনটা দেখতো না, ধরে কমপ্লেন এসছে, এফআইআর নেম অ্যাকিউজ, জেলে ভরে দাও। যেটা আমি আমার প্র্যাকটিক্যাল কেসে আপনাকে এক্সাম্পল বললাম, যার ঘটনার যে ছেলে, সে তো ধরুন অবভিয়াসলি তার কি ভুল ছিল না ভুল ছিল সে তো পরে বিচার্য, কিন্তু তার দাদা যে কোনো দিন এই ঘটনার সময় কলকাতাতে ছিল না, মানে লাস্ট ধরুন সে তো জেল খাটলো, তার চাকরিটাও গেল এবং সে চাকরি উদ্ধার করতে তার জীবনের ঘাম ঝরে গেল। তো এটা কি আপনার মনে হয় না মিসইউজ? এই ঘটনাগুলো ঘটেছে বলেই আজকে এই জায়গাটা এসছে। আপনারা শুনলেন আইনজীবী অরিন্দম দাস থেকে শুরু করে আইনজীবী আশিস কুমার চৌধুরী এবং আশরাফ আলী, তারা 498-এ তাদের যে মতামত এবং তার যে আইনি ব্যাখ্যা সমস্তটাই কিন্তু তারা জানালেন। ফলে 498টা একসময় যেভাবে স্বামীর ঘরের কাছে আতঙ্ক ছিল, যেটা মহিলাদের রক্ষা কবচ হিসাবে তারা ব্যবহার করতেন, কিন্তু আজ আর সেটা রক্ষা কবচ হিসাবে ব্যবহৃত হয় না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে, যেখানে কখনো খোরপোশের মামলাও পর্যন্ত হয়, নিম্ন আদালতে হয়। বিভিন্নভাবে এই 498টাকে ব্যবহার করা হয়েছে
শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। তাই আদালত, বিচার ব্যবস্থা তারা স্পষ্টত বুঝে গিয়েছে যে 498টা আদতে সেই সমস্ত বিবাহিত মহিলাদের সুরক্ষা বা রক্ষা কবচ হিসেবে ব্যবহৃত তারা করেন না, বরং সেটাকে মিসইউজ করা হয়, অপব্যবহার করা হয়। এবং সেই কারণে নির্দিষ্ট রূপে ফ্রেম করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সর্বোপরি যা পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণগুলো আপনারা আইনজীবীর মুখে শুনেছেন। আমাদের একটা প্রশ্ন অবশ্যই থেকে যাবে, এই প্রশ্ন যে 498 যখন অভিযোগ কমপ্লেন জমা পড়ে, সেক্ষেত্রে পুলিশ তারা কি সেই সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে তারা তদন্ত করছেন, নাকি স্বজন পোষণের দিকেই তারা এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত? আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের মতামত জানান এবং কোন বিষয়, সংবিধানের কোন কোন ধারায় কোন কোন বিষয় আপনাদের জানতে ইচ্ছে আছে, এবং শুধু তাই নয়, কোন আইনি জটিলতার মধ্যে আপনারা রয়েছেন, সেখানে আপনাদের আইনি সহায়তা কি পেতে পারেন এবং আপনাদের রেমেডি কি রয়েছে সেই ঘটনায়, সমস্তটাই আপনারা লিখে পাঠান। আমরা অবশ্যই আইনজীবী মারফত আপনাদের এই সমস্যা সরাসরি তুলে ধরব এই লিগ্যাল প্লাসে। আজ এই পর্যন্তই।